anything উপস্থাপন to me that we should go out for a walk. ওকে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে কি প্রপোজ টু এইভাবে বলার পর তারপরে আমরা সাধারণত এই শুটটা দেই না। ওকে, এটা পরে শুটটা আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, he proposed, he wanted me, he that we go out for a walk, পরেরটা হচ্ছে বেস ফর্মে চলে যায়। ওকে, আচ্ছা ঠিক আছে, সেখানে দুইটা ভুল আছে, আমরা দুইটা ভুল ঠিক করলাম। ওকে ফাইন, এবার চলে যাই 6 নম্বরে। 6 নাম্বার এবং এটাই লাস্ট। নাম্বার রুলস হচ্ছে যে I advised to him that he be not present. অ্যাডভাইজের পরে টু দেওয়া যায় না, এখানে টুটা বাদ যাবে, আর প্রপোজের পরে টু যুক্ত হবে। এই হচ্ছে ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে বলেন। আচ্ছা, শুট কেন বাদ যাবে? একজন প্রশ্ন করেছে ভাইয়া শুট বাদ যাওয়ার ব্যাপারটা কি? শুট বাদ যাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা রুলস আছে, রুলটার নাম হচ্ছে কি বলে? এই রুলটাকে কি বলে বলেন তো? কে বলতে পারবেন? প্রপোজ, ইনসিস্ট, সাজেস্ট, রিকমেন্ড, আস্ক, আর্জ, প্রেফার, অবলাইজ, এটাকে কি বলে? এই শব্দগুলো থাকলে পরে হচ্ছে শুট দেওয়া যায় না, এটাকে বলে সাবজাংটিভ মুড। আসলে অনেকেই জানেন না, এটাকে বলে সাবজাংটিভ। ঠিক আছে, সাবজাংটিভ মুডের জন্য পরবর্তীতে হচ্ছে আপনার শুট দেওয়া যায় না, ওই জায়গায় আসলে ঠিক আছে। ওকে, এখানে বি অক্সিলারি ভার্ব কিনা ভাই? এখানে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে ওই যে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে আর কি। বি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। আই এম এ বয়, এখানে এম যেমন একটা অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের কাজ করে, সেম ভাবে। নকুল ভাই আশা করি आंसर পেয়েছেন। তাহলে আমরা সামনের দিকে যাই। এত রুল 6টা মনে রাখবো, যদি মনে একটা কষ্ট মনে রাখেন না, এগুলো একটু দ্বিপদের আলোচনা, সবসময় যে সবার লাগে এরকম না, আমি দেখাইলাম আর কি এক্সট্রা করে, কারণ পিএসসি ইদানিং এক্সট্রা দেয়, আমরাও তো একটু এক্সট্রা করে পড়বো না। এই 41তম বিসিএস এর ইংলিশ কোশ্চেনের প্যাটার্ন যদি দেখেন, দেখবেন যে ব্যতিক্রম নিয়মগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, গতানুগতিক নিয়ম থেকে কম প্রশ্ন ছিল। এইজন্য আমি একটু চিন্তা করতেছি যে আস্তে আস্তে ব্যতিক্রম জিনিসগুলো পড়ানো একটু বাড়াই দিই। সহজ জিনিসগুলো তো সবাই পারে, ব্যতিক্রমগুলো একটু দরকার, তাহলে ভালো ছাত্ররা ভালো করবে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী আর কি। হ্যাঁ, ওকে ফাইন। সো তারপরে এগুলো একটু দেখবেন, আপনারা একবার পড়লেই পারবেন, এগুলো সহজ আছে, এগুলো আপনারা পড়লে পারবেন। দেখি সলভ করেন তো কোনটা आंसर কি। এক নাম্বারটা হবে অফ, দুই নাম্বারটা কি হবে? দুই নাম্বারটা হবে হচ্ছে গোয়িং টু, তারপরে তিন নাম্বারটা কি হবে? মেক অফ। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে তাহলে চলে যাই তারপরেরটাই। এবার কিছু কিছু প্রিপোজিশন আছে, যে প্রিপোজিশনগুলো হচ্ছে মানে দেখা যায় যে সাধারণত একসাথে থাকে, যেমন হচ্ছে ক্রুয়েলটি টুয়ার্ডস, নলেজ অফ, ট্রাবল উইথ, এজ অ্যাট, অ্যাটেম্প্ট অ্যাট, ইনকোয়ারি ইনটু, মিলাইলে এগুলো মুখস্থ করতে হয়। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখলে আপনারা পারবেন, এগুলো মুখস্থ করার টপিক, আশা করি আপনারা নিজেরা নিজেরা মুখস্থ করে নেবেন। তারপরে চলে যাই, এখানে আনসারগুলো দাগ দিয়ে দিই, কোনটার আনসার কি। অ্যাকিউজ এর সাথে অফ হয়, অফ কোথায়? এই যে অফ, এটা হবে অ্যাজ ফর মি, আমার জন্য। আচ্ছা, ইন ইট ডিফার্স ফ্রম, পার্থক্য হওয়া কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা প্রিপোজিশনাল ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্বের সাথে যুক্ত প্রিপোজিশন সহ যেটা আসে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো মতো করবেন। হ্যাঁ, এগুলো পড়বেন, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বুঝাবুঝিতে কাজ হয় না ভাই। অনেক বুঝার চেষ্টা করছি জীবনে, বুঝে কোনো উদ্ধার করতে পারি নাই। আমার মনে হয় না বুঝা মুখস্থ শুরু করেন, দেখবেন যে অটোমেটিক বুঝে যাবে। আপনাদেরকে একটা গল্প বলতে পারি আমি এই প্রসঙ্গে, বুঝাবুঝি সম্পর্কে একটা গল্প বলতে পারি, যদি আপনার ইন্টারেস্টেড হন। আমার মনে হয় পড়ানোর চেয়ে গল্পটা এই প্রসঙ্গে বেশি কাজে দিবে। আচ্ছা, এক লোক না একটা ছেলে ক্লাস 9 এ উঠছে। ক্লাস 9 এ ওঠার পরে সে হলো আপনার মানে পিরিয়ডিক টেবিল মুখস্থ করবে, কিন্তু পিরিয়ডিক টেবিল সে মুখস্থ রাখতে পারে না। এখন সে মুখস্থ রাখতে পারে না, পরে এখন সে কি করবে? তো এখন সে চিন্তা করছে যে পরীক্ষার হলে তো আমার পাস করতে হলে 2 নাম্বারই করতে হবে। তো তখন সে 2 নাম্বারই করার জন্য করছে কি, এক জোড়া জুতা কিনছে, বুঝছেন? জুতার উপরে পিরিয়ডিক টেবিল প্রিন্ট করে দাও। মানে জুতার ডিজাইনটাই আছে পিরিয়ডিক টেবিল, যে থাকে না টি শার্টের উপরে যেমন পিরিয়ডিক টেবিল থাকে, ঠিক তেমনি জুতার উপরটাই পিরিয়ডিক টেবিল। এখন সে এই জুতা পরে গেছে পরীক্ষার হলের মধ্যে, তো তারপরে পরীক্ষার হলের মধ্যে সে একটু পর জুতার দিকে তাকায় আর হচ্ছে করে, তো জুতাটা কিনে তার মজা লাগছে, আরে এই জিনিসটা অনেক মজার। তো সে করে কি, সারাদিন একটু পর জুতার দিকে তাকায়, জুতাটা ভালো লাগে, জুতার কোথায় কি লেখা আছে এটা দেখে আর এরকম করে। কিছুদিন পরে এইভাবে দেখতে দেখতে সে দেখে কি, তার জুতায় থাকা পিরিয়ডিক টেবিলের অংশ পুরো মুখস্থ হয়ে গেছে।
সে কিন্তু মুখস্থ করার জন্য জুতা কিনে নাই, সে কিন্তু মুখস্থ করার চেষ্টাও করে নাই। সে খালি একটু পর পর তার জুতাটা ভালো লাগতো, সেই জুতার দিকে তাকাইতো, দেখতে দেখতে তার পিরিয়ড টেবিল মুখস্থ হয়ে গেছে। এখন আমি এটা কেন বললাম বলেন? আমি মোটিভেশন দেওয়ার জন্য বলি নাই, আমি আপনাদেরকে আসলে একটা ফ্যাক্ট উপস্থাপন করছি যে একটা জিনিস বারবার দেখতে থাকলে আমাদের সেটা এমনি মনে থাকে, সেটা হচ্ছে বিষয়, বুঝছেন? আপনার এখানে হচ্ছে ওই সাবকনশিয়াস মাইন্ড খুব বেশি কাজ করে। রাইট, তাহলে কনসিয়াসলি করার থেকে সাবকনশিয়াসলি যদি কোনো কিছু আমরা দেখি, সেটা আমাদের কিন্তু ব্রেইন বেশি রিটেইন করে, এবং এই পার্সেন্টেজটা নাকি 95%। সো এটা কিন্তু একটা বড় স্ট্র্যাটেজি যে বিসিএস যারা পড়বেন, আপনারা এই প্রত্যেক দিনই একটু একটু করে ওই আগের দিনগুলো চোখের সামনে রাখা লাগবেন, মানে প্রত্যেক দিন একবার করে চোখের সামনে রাখা, যদি পসিবল হয় রুমের মধ্যে কোথাও টানায় রাখা, ওগুলো একটু সুন্দর করে কোথাও ভিজুয়ালাইজ করে যদি রাখা যায়, তাহলে কিন্তু আপনাদের ওইটা মানে খুব ইজি, এগুলো আসলে মনে রাখা খুব ইজি হয়ে যায়। মানে কারেন্ট অ্যাফেয়ার্স ওই ধরে ধরে পড়ে মুখস্থ করা বা সাধারণ জ্ঞানের বই মুখস্থ করার থেকে আপনারা যদি এরকম টেকনিক ইউজ করে করে আস্তে আস্তে পড়েন, সামনে রাখেন চোখের সামনে, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মনে থাকতেছে। যেমন একটা সিম্পল এক্সাম্পল দেই, যেমন আমাদের এখানে যারা আজকে পার্টিসিপেন্টস আছেন প্রায় 254 জন আমি দেখতেছি। তো ধরেন এখানে অনেক লোকজনই আছেন। এখন ধরেন আজকে এখানে ধরেন এই যে একটু আগে তন্ময় আমাদেরকে মেসেজ দিল যে ভিজুয়াল ইফেক্ট, তো তন্ময়কে ধরেন আমি দেখলাম আজকে। এখন আজকে দেখার পর 2 মাস পর যদি এসে বলে ভাইয়া আমি তন্ময়, আমি কিন্তু একটু কোন তন্ময়, কোথাকার তন্ময়, কিন্তু আমার হাতে চলে আসবে। আর আমি যদি তাকে প্রত্যেকদিন দেখি আমার চোখের সামনে, একটা পর্যায়ে কিন্তু আমি তাকে মানে আমার 2-3 দিন পরে নিয়ে আমার মনে চলে আসবে এটা তো তন্ময়। বুঝতে পারছেন? সো দিস ইজ ইম্পর্টেন্ট যে আপনি যেটা করতেছেন এটাকে সবসময় চোখের সামনে রাখা। যেমন আজকে যে আপনাদের যে জিনিসগুলো পড়াচ্ছি, এগুলো যদি আপনার চোখের সামনে সবসময় থাকে, রেগুলারলি গোথ্রু করতে পারেন পিরিয়ডিক টেবিলের মতো, দেখবেন যে ইটস জাস্ট আ পিস অফ কেক। ওভার টু ইউ অলরাইট। থ্যাংক ইউ ভাইয়া। আমি এখানে একটা ছোট্ট একটা মানে আমি আমার ব্যক্তিগত জীবনের একটা কথা এখানে শেয়ার করতে পারি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, এই জিনিসটা শেয়ার করার আগে, সিক্রেটটা শেয়ার করার আগে আপনারা আমাকে পচায়েন না কিংবা মানে মক করেন না, ঠিক আছে? এটা আমি তাহলে শেয়ার করবো, ঠিক আছে? মক করেন না, হ্যাঁ, রিকোয়েস্ট থাকে। এটা হচ্ছে আমি যখন এডমিশন, আমি তো ঢাকা ইউনিভার্সিটি এই কি বলে কোচিং করছিলাম, তো আমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ানো। তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ার সময় আমার অনেক কিছু মনে থাকতো না সাধারণ জ্ঞান, বুঝছেন? বিশেষ করে হচ্ছে যেমন ধরেন তখন মুখস্থ করতাম মিডল ইস্টের দেশ কয়টা, মিডল ইস্টের দেশ কোনগুলা। টু বি অনেস্ট, আমি যতদিন আমি মানে কত ছোট ছিলাম, যতদিন আমি চার্ট ধরে মিডল ইস্টের দেশ মুখস্থ করার চেষ্টা করছি, আমার মুখস্থ হয়নি। আমি একটা ম্যাপ কিনছি, ম্যাপ কিনে তারপরে যখন তাকানো শুরু করছি ম্যাপের দিকে, তখন হচ্ছে সেটা আমার মানে মুখস্থ হয়েছে। এটা হচ্ছে একটা বিষয় আমার জন্য মনে রাখা সহজ হয়ে গেছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়, দেশ রাজধানী মুদ্রা মুখস্থ করা লাগতো। আপনাদের মনে অনেকের মনে আছে ছোটবেলায় আমাদের দেশ রাজধানী মুদ্রা মুখস্থ লাগতো, এবং বিশেষ করে ইংরেজি ভোকাবুলারি, ঠিক আছে? এই দুইটা প্রশ্নের জন্য আপনারা এইটার জন্য বলছি মক করেন। আমি যে কাজটা করছিলাম তখন, আমি ওয়াশরুমে, আমার ওয়াশরুমের ওয়ালে এই যে ছোট ছোট কাগজ স্কচটেপ মাইরা লাগাই দিতাম। তা আমি যখন মানে বাথরুমে যাইতাম, আমি কাগজের দিকে তাকাই দিতাম। এই করে দেখতে দেখতে হচ্ছে আমার অনেকগুলো শব্দ, অনেকগুলো দেশ রাজধানী মুদ্রা আমার মনে থেকে গেছে। এটা হলো একটা বিষয়, এটা থেকে আমি বেনিফিট পেয়েছি। আমি ওয়াশরুমে গিয়ে করার কিছু থাকে না, তখন আশপাশে দাঁড়িয়ে তাকাইতাম। আর আমরা তো মোবাইল জেনারেশনে বড় হয়নি, বুঝছেন? এখনকার জেনারেশনে পুরো বাদ ওয়াশরুমে গিয়ে মোবাইল চালায়, ঠিক আছে? পৃথিবীর কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটিভ কাজ আইডিয়া কিন্তু ওয়াশরুম থেকে জেনারেট হয়েছে। হ্যাঁ, রাইট ভাই। হইতে পারে যদি আমি ক্রিয়েটিভ কিছু জেনারেট করতে পারি নাই, তারপর আর কি মানে হ্যাঁ, তাদের সাথে এটা আছে যে আমি ওয়াশরুমে কিছু না কিছু করছি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ওই যে ল্যাবরেটরি ইজ আওয়ার ল্যাবরেটরি, বুঝছেন? এরকম আর কি, এই হচ্ছে বিষয়। ওকে, রাজু লিখেছেন পাবলিক ইউনিভার্সিটির হলে ওয়াশরুমে অনেক মহাকাব্য রচিত হয়, কথা সত্য? আচ্ছা, এটা কিন্তু শুধু আমরা মনে করি আমরা বাঙালিরাই ওয়াশরুমের ওয়ালে বা ডোরে লিখি, কথা কিন্তু তা না। এটা ওই আমেরিকা, ইউকে, চায়না, আমি যেসব জায়গায় গেছি সব জায়গায় ওয়াশরুমে লেখা দেখছি, ঠিক আছে? তো এটা আমাদেরকে ইনফেরিয়র ভাবার কোনো সুযোগ নেই। ভাই আমি ভাই আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ওয়াশরুমে গেছিলাম, তো ওদের এটা প্রাইভেট ইউনিভার্সিটি, তো মোটামুটি ক্লিন ক্যাম্পাস, হ্যাঁ। তো তাদের একটা জায়গায় মানে আয়নার একটা পাশের একটা জায়গায় লেখা আছে যে আয়নায় লিপস্টিক লাগাবেন না। আমি না প্রথমে বুঝি না আয়নায় কেন কেউ লিপস্টিক লাগাবে। পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওইটা হচ্ছে মানে ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারে, তো মেয়েরা হয়তো বা কোনো কারণে আয়নায় সম্ভবত টোট দিয়ে কি করে আমি জানি না, ওইভাবে হচ্ছে লিপস্টিক লাগে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমি দেখে খুব অবাক হয়েছি, আমি বুঝতে পারি না অনেকদিন যে কি দেখলাম, আমি কেন দেখলাম, এন্ড হোয়াই ডাজ ইট হ্যাপেন। ওকে, আচ্ছা, তারপরে চলে যাই। তো এখানে এখানে কিছু পেয়ার আছে, যেমন অ্যাপোলোজাইজ ফর, সার্চ ফর, খুঁজে বের করে, প্রোভাইড ফর কিভাবে আসে, এগ্রি উইথ, মিট উইথ, বিগিন উইথ, এভাবে করে লিস্ট নিতে হবে, লিস্ট নিয়ে পড়তে হবে, ঠিক আছে? এখানে কোনটার आंसर কি আমরা একটু দাগ দেই। এটা 3 নম্বরের आंसर হবে অফ, এটার आंसर হবে অফ, তারপর এটার आंसर হবে অন বিহাফ, তার পক্ষে। এটা লিখে দিই आंसर হবে অন বিহাফ বলতে পক্ষে। সাধারণত দেখবেন যে বিয়েতে গিফট দিলে তারপর লিখে থাকে অন বিহাফ, ঠিক আছে? এরকম। ওকে, তারপরে ভার্ব অফ এর ক্ষেত্রে কি আছে, ইন এর ক্ষেত্রে কি আছে, এগুলো দেখবেন। আমার এগুলো বোঝানোর কিছু নাই। অ্যাট, অন, ফ্রম, এগুলো দেখবেন। দেখি আপনাদেরকে আমি পরের ইয়াটা দিই, পোলটা দিই, পোল নাম্বার 3। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ক্লাসটা শেষ করতে ইনশাআল্লাহ আর আধা ঘন্টা লাগবে। আমরা 25 মিনিটের এইটা যারা ভুল করবে আমি ধরে নিব যে তারা অবিবাহিত, এই জন্য তারা ভুল করেছে। বিয়ে করলে এটা ভুল করা সম্ভব।
ওকে, ক্লোজ করে দিলাম, শেয়ার করি। 85% সঠিক উত্তর করেছেন আর 15% বিয়ে করেনি। ঠিক আছে, আমি যদিও বিয়ে করিনি কিন্তু এটা সঠিক উত্তরটা আমি জানি, সেটা হচ্ছে 2। ওকে, তাহলে চলে যেটা পরেরটা। সো জেলাসের পরে অফ বসে, এটার পরে হবে আন্ডার কন্ট্রোল, সবকিছু কন্ট্রোলের মধ্যে আছে, এটা বুঝতে আন্ডার কন্ট্রোল হয়। এই যে এখানে কিছু প্রিপোজিশন দেওয়া আছে সুন্দর মতো, কি করবেন বলেন তো? দেখবেন। ঠিক আছে, মুখস্থ করতে যাবেন না, দেখবেন, ঘুরে ফিরে বারবার দেখবেন, তাহলে দেখবেন মনে থাকবে। তারপরে যেমন ধরেন কোনো কিছুতে ভালো হচ্ছে গুড এট, গ্রেট এট, সুপার ব্যাড, ওয়ান্ডারফুল এট, এরকম হয়। আবার খারাপ হইলে ব্যাড এট, টেরিবল এট, ওফুল এট, ইনএপ্ট এট। ইনএপ্ট মানে হচ্ছে এই যে দেখেন, অ্যাপ্ট শব্দটার অর্থ হচ্ছে দক্ষ, ইনএপ্ট মানে হচ্ছে অদক্ষ। এই দেখেন ইংরেজি একটু শিখে গেলেন, ভোকাবুলারি ভাবে মিলায় মিলায় মনে রাখা যায়। ঠিক আছে, ওকে। আবার ধরেন ফেমাস মানে হচ্ছে কোনো কিছুর জন্য বিখ্যাত, ইনফেমাস মানে হচ্ছে কুখ্যাত। ফেমাস হচ্ছে বিখ্যাত, এটা পজিটিভলি নিবে। আর ধরেন কুখ্যাত চোর, তাহলে সেটা হবে ইনফেমাস থিফ। ফেমাস থিফ হতে পারে না, ইনফেমাস থিফ হবে, এরকম আর কি। ঠিক আছে, সো আমরা ইন যুক্ত করে অ্যান্টোনিম গঠন করতে পারি, এটা একটা ইয়ার রুল থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসি এখানে যে কোনো কিছু, আবার অনেক সময় দেখা যায় যে আমি খেলাধুলায় ভালো, এই অর্থে গুড হবে, কিন্তু আমি আমার মার প্রতি অনেক ভালো থাকি, তাহলে সেটা হচ্ছে গুড টু। আমি অ্যানিমালস এর প্রতি গুড উইথ, তার মানে হচ্ছে আমি তাদের প্রতি কাইন্ড থাকি, এরকম। এটা তুমি অনেক ভালো করেছো, তাহলে এটা গুড অফ ইউ। ঠিক আছে, গুড ইনসাইড, তার মানে সে ভিতরে মানুষটা অনেক ভালো, ভিতরে আবরণটা ভালো, শয়তান নাই। ব্লুবেরি জ্যাম উইল গুড অন টোস্ট, তার মানে এটা ভালো হবে খেতে। ঠিক আছে, এরকম আর কি। তারপরে আনসার গুলা কি, কোনটা আনসার কি হবে আমি দাগ দিয়ে দিই। এটা হবে কেয়ার অ্যাবাউট লুজিং হিজ জব, লিসেন টু, এটা আপনারা জানেন অনেকেই। আর হচ্ছে নোটিস অফ। ঠিক আছে, ঠিক। সেখানে বিগত বছরের প্রশ্নগুলো আছে, সেগুলো উত্তর আমি ইনশাআল্লাহ দাগ দিয়ে আপলোড করে দিব আপনাদের কাছে। আমরা চলে যাচ্ছি পরের টপিকে। প্রিপোজিশন থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমার মনে হয় প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা পরের টপিকে যেতে পারি। প্রিপোজিশন ক্লিয়ার? প্রিপোজিশন ক্লিয়ার হলে কি ইয়েস বলেন অথবা সি বলেন, তাহলে আমি পরের টপিক শুরু করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রিপারেশন যেহেতু ক্লিয়ার, আমি তাহলে কনজাংশন পার্টটা শুরু করব। এখন কনজাংশন পার্টটা শুরু করার আগে আমি স্লাইডের ভাবে যাব না, আমি আমার নিজের স্টাইলে, আমি নিজে যেভাবে বুঝি সেভাবে একটু আপনাদের সাথে কনজাংশনের ব্যাপারটা শেয়ার করতে চাই। কিছু ডাউট তৈরি হয় কনজাংশন নিয়ে, তাহলে আমি এখন একটু ক্লিয়ার করি আপনাদের ডাউটগুলো। ঠিক আছে, তো কনজাংশনের বেসিক স্ট্রাকচারটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো। একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, এখানে আমি আপনাদেরকে একটু বেসিক কনজাংশনটা দেখাই। বেসিক স্ট্রাকচার অফ কনজাংশন। একটা কনজাংশনের কাজ হচ্ছে, দুইটা ক্লজকে যুক্ত করা। দিস ইজ আওয়ার ক্লজ 1, দিস ইজ আওয়ার ক্লজ 2, মাঝখানে হচ্ছে এই কনজাংশনটা তাদেরকে যুক্ত করে। ঠিক আছে, এই ক্লজ 1 প্লাস কনজাংশন প্লাস ক্লজ 2 হয়। একটা एग्जांपल দিলে আমরা এটা দেখতে পাই, দেখেন। যেমন ধরেন I went to sleep when he came। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ক্লজ, এটাকে আমরা বলি ক্লজ, এটাকেও আমরা বলি ক্লজ, আর মাঝখানে এটা হচ্ছে কনজাংশন। এখন কনজাংশন গুলা আপনার দুই ভাগে বিভক্ত। কিছু কিছু কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, কিছু কিছু কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। অর্থাৎ কনজাংশন গুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্ম দিতে পারে, কনজাংশন গুলো ডিপেন্ডেন্ট ক্লজের জন্ম দিতে পারে। একটা কনজাংশন যখন ডিপেন্ডেন্ট ক্লজের জন্ম দেয়, সেই সেন্টেন্সটাকে চাইলে ঘুরিয়ে লেখা যায়। যেমন ধরেন এই সেন্টেন্সটাকে আমি চাইলে ঘুরিয়ে লিখতে পারি when he came, যে একটা কমা দিব, I went to sleep। তাহলে এইটা আমরা বুঝলাম এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেটাকে আপনি ঘুরিয়ে লিখতে পারবেন না, বুঝবেন সেটা হচ্ছে both are independent clause। যেমন I went to sleep and he came, এটাকে কি আমি ঘুরিয়ে লিখতে পারবো এই 3 নাম্বার সেন্টেন্সটাকে? সবাই একটু জানেন, আগেরটা যেরকম ঘুরিয়ে লেখা গেছে 3 নাম্বারটাকে কি এরকম ঘুরিয়ে লেখা যাবে? ঘুরিয়ে লেখা যাবে না। তার মানে এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা, এখন আমরা চলে যাই তারপরে যে বিষয়টা আছে, আমি আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড লাগবে। এখন এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, আমাদের যেই এন্ড অর বাট আছে, এরা এই কনজাংশন গুলোকে সেন্টেন্সের প্রথম শব্দ হিসেবে লেখা উচিত না। আমি কিন্তু বলি না ভুল, আমি বলেছি উচিত না। এরকম একটা উদাহরণ দেই, হি ইজ অনেস্ট বাট হি ইজ লেস ইন্টেলিজেন্ট। সে একটু বোকাশোকা মানুষ, কিন্তু এমনিতে সে অনেস্ট।
এখন আমি এটা বাদ দিয়ে যুক্ত করেছি। এখন যদি আমি এটাকে আলাদা করে লিখি, আপনারা দেখবেন অনেক বইতে এরকম লেখা থাকে, বাটটাকে শুরুতে রাখে হি ইজ অনেস্ট, তারপর একটা ফুল স্টপ দেয়, খেয়াল করবেন ফুল স্টপ, তারপর লিখে বাট হি ইজ লেস ইন্টেলিজেন্ট, এরকমটা লিখে, এরকমটা লিখে। কিন্তু এইটা উচিত না, আমি ভুল বলি না, আমি বলছি উচিত না, কথা বুঝছেন? বুঝে গেছে? আপনারা এইভাবে লিখবেন না, ওকে? এটুকু ক্লিয়ার? এন্ড অর বাটকে কখনো শুরুতে আনবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে বাটের জায়গায় আমি কি দিব? তাহলে বাট বুঝাই দিয়ে আমি এই শুরুতে কি দিব, একটা প্রশ্ন দিলে হবে? প্রশ্ন আসে না? সেই জায়গায় আপনারা বাট না লিখে কি লিখবেন? আপনারা লিখবেন হাউএভার দিয়ে একটা কমা দিবেন। বুঝতে পারছি? বুঝে থাকলে ইয়েস বলেন, বুঝে না থাকলে নো বলেন। অনেকে অনেক দিকে চলে যাচ্ছেন, একটু একটু ধাপে ধাপে আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে। আচ্ছা, এবার আমরা চলে আসি তার পরেরটায়। কিছু কিছু কনজাংশন অন্যান্য পার্সিস কিছু হতে পারে, ঠিক তেমনি এরকম একটা পেঁচাইল্লা কনজাংশন আছে বাট। এই বাটের মোট 3টা পার্সিস স্পিচ আছে। একটা হচ্ছে কনজাংশন, যেটা আমরা সবাই জানি, একটা হয় প্রিপোজিশন, আর একটা হয় অ্যাডভার্ব। কি বলেছি, কয়টা পার্সিস স্পিচ হয়? 3টা পার্সিস স্পিচ হয়। একটা হচ্ছে কনজাংশন, একটা হচ্ছে প্রিপোজিশন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা 3টা উদাহরণ দিব। এটাকে আমরা 1 নাম্বার দেই, এটাকে আমরা 2 নাম্বার দেই, এটাকে আমরা 3 নাম্বার দেই। তো 1 নাম্বারটা হচ্ছে এরকম কি, 1 নাম্বার বাটটা যেটা কনজাংশন, সেটা বাংলা করলে দাঁড়ায় কিন্তু। যেমন হি ইজ অনেস্ট বাট হি ইজ পোর। এবার 2 নাম্বার আছে আমাদের বাটের প্রিপোজিশন ব্যবহার, ঠিক আছে? যেমন ধরেন বাট যখন প্রিপোজিশন হয় তখন তার অর্থ দাঁড়ায় এক্সেপ্ট, বাংলা করলে বাদে। যেমন যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই ক্ষেত্রে দেখেন এই বাটটা কি, মানে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই যে বাদে বা ছাড়া অর্থ আসলো, সেটা হচ্ছে একটা প্রিপোজিশন। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, এরকম আরেকটা উদাহরণ হতে পারে, we were never anything but poor, আমরা কখনোই গরিব ছাড়া আর কিছু ছিলাম না। তার মানে এই যে বার্তা দিলাম, এটা দিয়ে ছাড়া বোঝায়, তাহলে সেটা হচ্ছে একটা প্রিপোজিশনের উদাহরণ। এবার আমরা চলে যাই 3 নাম্বার, অ্যাডভার্বের ব্যবহার। বাট যখন অ্যাডভার্ব হয় তখন তার অর্থ দাঁড়ায় অনলি। কি বলছি, বাট যখন বলতে পারে, যেমন যেমন হতে পারে হি ইজ বাট এ শ্যাডো অফ হিজ ওন, সে নিজের একটা শ্যাডো ছাড়া আর কিছু না। তাহলে এখানে বাট দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে, হি ইজ অনলি এ শ্যাডো অফ হিজ ওন। দেখেন আপনি এটাকে চাইলে অনলি দিয়ে সাবস্টিটিউট করতে পারবেন, এই বাটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। চ্যাট বক্সে সবাই টাইপ করেন। ওকে, 3 নাম্বারটা আবার বলবো। 3 নাম্বারটার মানে হচ্ছে ভাই যখন অনলি বুঝাবে, হ্যাঁ, যেমন ধরেন হি ইজ বাট এ শ্যাডো অফ হিজ ওন, তার মানে এটাতে আমি কি বুঝাচ্ছি, এটাতে আমি কি বুঝাচ্ছি, আমি এটাতে বুঝাচ্ছি সে কেবলমাত্র একটা নিজের শ্যাডো ছাড়া কিছু না, সে নিজের ছায়া ছাড়া কিছু না। দেখেন আমি যখন এটা বাংলা করি তখন এটা দিয়ে বাংলা করলে এটা অনলি আসে না, এই অনলিটা হচ্ছে অ্যাডভার্ব। যখন এটা অর্থ আসবে অনলি তখন সে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, মানে আপনি যেই বাটটাকে অনলি দিয়ে সাবস্টিটিউট করতে পারবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব, যেই বাটটাকে এক্সেপ্ট দিয়ে সাবস্টিটিউট করতে পারবেন সেটা হচ্ছে প্রিপোজিশন। কনসেপ্ট ক্লিয়ার? আপনি এক্সেপ্ট বসালে যেটা মিলবে সেটা হচ্ছে আপনার প্রিপোজিশন, যেটাকে অনলি বসালে মিলবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটুকু ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমরা যাই সামনের দিকে। এই যে আমরা, আচ্ছা অনেকে বলতেছেন যে ভাই 3 নাম্বারটা বুঝিনা। আচ্ছা আমি বলি 3 নাম্বারে যে বার্তা অনলি, এইটা হচ্ছে কি এক ধরনের কথার জোর বাড়ানোর স্ট্র্যাটেজি। লেখকরা অনেক সময় নিজেদের কথার জোরটা বাড়ানোর জন্য করে। যেমন ধরেন যেমন ইয়ার একটা কথা আছে, ওইটার নাম কি জানো, জোনাথন সুইফট। জোনাথন সুইফট জোনাথন সুইফট একটা ডেফিনেশন দিয়েছিল, আমি এটা পড়েছিলাম, যে এটা দিয়েছিল হচ্ছে যে ইয়া কাকে বলে, এটাকে কি বলে, স্যাটায়ার কাকে বলে। তো এটা বলতে গিয়ে তখন জোনাথন সুইফট একটা জায়গায় বলেছিল, স্যাটায়ার ইজ বাট এ মিরর অফ দ্য সোসাইটি। এটা হচ্ছে এই যে আপনি বললেন স্যাটায়ার ইজ
but a mirror of the society. এই বাক্যটা, ঠিক আছে? Satire is but it is a aside is on the ঠিক আছে? এটা একটু কঠিন ভার্বটা বলতে, বাট এটা এইভাবেই আসে, ঠিক আছে? এই হচ্ছে, আমরা চলে যাই কোঅর্ডিনেটিং কনজাংশন, ইম্পর্টেন্ট। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? আমার মনে নেট তোমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে, নো প্রবলেম। আমার মনে একটু নেট ড্রপ করছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা, লাস্ট 2 মিনিটস তুমি ডিসকানেক্টেড ছিলা, সো লাস্ট 2 মিনিটসে যা যা বলছিলাম আবার যদি একটু রিপিট আচ্ছা, আগের অংশটা ওকে ঠিক আছে। সো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাটটা যখন অনলি সেই বাটটা অ্যাডভার্ব করে। আপনি যেই বাটের জায়গায় অনলি বসাইলে দেখবেন সেন্টেন্সটা মিলে যায়, বুঝবেন ওই বাটটাই হচ্ছে অ্যাডভার্ব। আর যে বাটের জায়গায় আপনি এক্সেপ্ট বসাইলে মিলে যাবে সেই বাটটা হচ্ছে প্রিপোজিশন। মানে আপনি যখন বাট সহ সেন্টেন্সটা আসবে, আপনি বাটটাকে কেটে একবার এক্সেপ্ট লিখবেন, একবার অনলি লিখবেন, লিখে মিলাবেন যে কোনটা দিয়ে মিলে, যেটা দিয়ে মিলবে সেই অনুযায়ী পারসিস্ট দিবেন। যদি এক্সেপ্ট দিয়ে মিলে তাহলে সে প্রিপোজিশন, যদি অনলি দিয়ে মিলে তাহলে সে অথবা আপনি অনলি দিয়ে মিলে না পারলে জাস্ট বসাবেন, জাস্ট বসালে সে মিলে সে। এখন বুঝছেন কি আমার কথা, কোনটা অ্যাডভার্ব কোনটা প্রিপোজিশন? আবার তোমার কথা আবার কেটে গিয়েছিল, সো একটু ডিসকানেক্টেড ছিল, ডিসপ্লে এসেছে। তুমি যদি একটু আরেকবার পেনটা নিয়ে আবার একটু বলো। শুনতে পাচ্ছ আপনার? আপনার মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে গেছে, নো প্রবলেম, চলে আসবে, আবার সমস্যা নেই। আসলে ইন্টারনেট ডিসকানেক্টেড হওয়াটাই অনলাইন ক্লাসের একটাই হচ্ছে ড্রব্যাক। হোয়াটএভার। ওকে ওকে, আমার ওয়াইফাইটা অন করতেছিলাম, আমি হটস্পট অন করে দিয়েছি। এখন নাই, আমি ও ইউ ব্যাক, গ্রেট, অলসো ব্রিলিয়ান্ট। আমি ওই যে মোবাইল থেকে হটস্পট অন করে দিলাম, আশা করি আপনারা ড্রপ করবে না, আই হোপ সো। দেখি, সো এই হচ্ছে ব্যাপার। এখন কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, আপনার এখন লাউড এন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে দিকে আগাই। থ্যাংক ইউ। কন্টিনিউ করো। হ্যাঁ, প্লিজ। সো কোঅর্ডিনেটিং কনজাংশন, জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেটিং কনজাংশনে কি হয়, একটা জিনিসের দুইটা পার্ট থাকে এবং তারা হচ্ছে দুইটা পার্ট মিলে, সরি আমি কোঅর্ডিনেটিং এন্ড কোরিলেটিভ দুটো হচ্ছে আলাদা। কোঅর্ডিনেটিং এবং কোঅর্ডিনেটিং এর ক্ষেত্রে যেটা হয়, কোঅর্ডিনেটিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে এন্ড, বাট, ফর, ডর, সো, ইয়েট, এরা দুইটা কোঅর্ডিনেটিং ক্লজ গঠন করে, যেটাকে আমি বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। এই কোঅর্ডিনেটিং ক্লজ গঠন করে, যেটা অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ যে কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই কথা। মনে আছে আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে কোনটাকে ঘুরিয়ে লেখা যায়, কোনটাকে ঘুরিয়ে লেখা যায় না। এই যে এখানে দেখেন আমি বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটাই আসলে কোঅর্ডিনেটিং ক্লজ, একই জিনিসের দুই নাম, ঠিক আছে? একই জিনিসের দুই নাম, একই জিনিস, কোনো পার্থক্য নেই, দুইটা একই কথা। ওকে, সো এটা আমাদের এই জিনিসগুলো দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এইগুলাকে মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটাকে আমরা বলি ফ্যান ভয়েস। কি বলি? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসের এফ তে হচ্ছে ফর, এ তে হচ্ছে এন্ড, এন তে হচ্ছে নর, বি তে হচ্ছে বাট, ও তে হচ্ছে অর, ওয়াই তে হচ্ছে ইয়েট, এস তে হচ্ছে সো। এই জিনিসগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আমার মনে হয় ফ্যান ভয়েস দিয়ে মনে রাখা খুবই সহজ, একদম এক নজরে মনে থাকে, ঠিক আছে? ইয়েট দিয়ে একটা ইয়েট কিভাবে ব্যবহৃত হয়? আচ্ছা, ইয়েট দিয়ে আসিফ আমি বলি, ইয়েট হচ্ছে বাটের মতো অর্থ দেয়, ঠিক আছে? ইয়েট কিসের মতো অর্থ দেয়? বাটের মতো। বাট যেভাবে আপনি ব্যবহার করেন ওইভাবে আপনি ইয়েট দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারেন। বাটের জায়গায় ইয়েট বসাই দিলে সেন্টেন্স পেয়ে যাবেন। ওকে ওকে, তাহলে চলে যাই তারপরেরটায়, কোরিলেটিভ কনজাংশনস। কোরিলেটিভ কনজাংশন হচ্ছে, দেখেন এখানে দেখেন, রিলেটিভ মানে কি? আত্মীয়, তাই না? আমরা আত্মীয়দেরকে রিলেটিভ বলি না? তো দেখেন এই নর হচ্ছে একটা, তার আরেকটা আত্মীয় হচ্ছে নেইবার, এরা দুইজন মিলে একসাথে চলবে। এই বোথ এবং এন্ড এরা হচ্ছে আত্মীয়, এরা দূরে দূরে থাকে কিন্তু তারা আসলে আত্মা সম্পর্ক, একজন ছাড়া আরেকজন থাকে না। এদের নট অনলি এবং বাট অলসো, তারা দূরে দূরে থাকে, হয় না? আমাদের আত্মীয় স্বজন দূরে থাকে, আমি ঢাকায় থাকি, আমার আত্মীয় থাকে চিটাগাং, দূরে থাকলে কি হবে? সে তো আমার আত্মীয়, তাকে ছাড়া তো আমি চলবো না। এই কোরিলেটিভ কনজাংশন গুলো হচ্ছে এরকম যে তারা দুইটা মিলে একটা কনজাংশন। আপনি কি বুঝাতে পারছেন আমার কথাটা? দুইটা মিলে একটা কনজাংশন। সো এই দুই পার্টি যে কনজাংশন গুলো বিভক্ত তাদেরকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে? ওকে, আপনারটা চলে যাই।
ইয়েট নিয়ে অনেক কনফিউশন দেখা যাচ্ছে, আমি ইয়েট নিয়ে ছোট্ট করে একটু দেখাই দিই। ইয়েট শব্দটা দুইটা পার্সেস হতে পারে, একটা হয় অ্যাডভার্ব, একটা হয় কনজাংশন। ইয়েট যখন কনজাংশন হয় তখন তার অর্থ হয় বাটের মতো, ইয়েট যখন অ্যাডভার্ব হয় তখন তার অর্থ দাঁড়ায় এখনো না। এক্সাম্পল দেই, গভর্নমেন্ট has already started vaccination, yet many are reluctant to register. অর্থাৎ গভর্নমেন্ট ভ্যাকসিনেশন শুরু করেছে কিন্তু অনেকে এখনো রেজিস্টার করে নাই, তারা হচ্ছে রেজিস্টার করতে অনেকটা রিলাক্টেন্ট। এই যে বাটের মতো অর্থ আসছে সেটা হচ্ছে কনজাংশন। আরেকটা হতে পারে কি, he is yet to pass the exam। এখানে yet হচ্ছে একটা নেগেটিভ, নট অর্থ দেয়, যেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। মাহমুদ বলছেন নো। মাহমুদ কি সমস্যা বলেন, কোন জায়গাটা বুঝতে পারেন নাই? আপনি একটু কষ্ট করে কিউএনএ তে লিখে পাঠিয়ে দেন, আমার মনে হয় ভাই আপনাকে দেখিয়ে দিবেন। এখন তাহলে আসেন আমরা এখানে দেখি এই দুইটার মধ্যে কিভাবে কি কোনটার আনসার কি আমরা এখান থেকে সলভ করি। বলেন তো 1 নাম্বার, এটা 1 2 3 কোনটার আনসার কি হবে দ্রুত বলেন। এটা হচ্ছে আইদার অর হবে। 2 নাম্বারটা কি হবে? এটা হবে ডেসপাইট। আচ্ছা ডেসপাইট কিন্তু কোনো কনজাংশন না, এটা মাথায় রেখে। ওকে ফাইন, তারপরটা হচ্ছে দো। ওকে তাহলে আমরা চলে যাই তারপরটা। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা সেগুলোকে বলি যেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের জন্ম দেয়। আমরা ফ্যান বয়েজ ছাড়া আর বাকি যত কনজাংশন দেখবো তারা সবাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, আমি রিপিট করছি আবার, ফ্যান বয়েজ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, বাকি সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর আত্মীয় আছে যেগুলা, আত্মীয় ওলাগুলা কি? আত্মীয় ওলাগুলা হচ্ছে সব কোরিলেটিভ কনজাংশন। এই তিনটা মনে রাখলেই শেষ, কাজ শেষ। আত্মীয় গুলা কোরিলেটিভ কনজাংশন, ফ্যান বয়েজ কোঅর্ডিনেটিং কনজাংশন, বাকি সব সাবঅর্ডিনেটিং কনজাংশন। কাহিনী খতম। বাকি সব বলতে যেমন কি হতে পারে, যেমন ধরেন যত ডব্লিউএইচ আছে, দ্যাট আছে, ইফ আছে, তারপর হচ্ছে ইভেন ইফ আছে, সো দ্যাট আছে, এটসেট্রা এটসেট্রা, যা যা আছে বাকি সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে আচ্ছা, তারপরটা চলে যাই। এখানে যে সেন্টেন্স গুলো আছে আমার মনে হয় এই সেন্টেন্স গুলো আপনারা পারেন এবং জানেন, এগুলো আমরা বিভিন্ন রুলসে শিখেছি, আপনারা যা শুধু একবার করে চোখ বুলাই যাবেন। ঠিক আছে, আর কিছু লাগবে না এখানে। সো পোল কোশ্চেন নাম্বার 4 দেখে আনসার করার চেষ্টা করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ইনশাআল্লাহ আর 10 মিনিট লাগবে ক্লাস শেষ করতে। সবকিছু ঠিকঠাক থাকলে আর 10 মিনিট আমাদের ক্লাস শেষ হবে। এখানে একটু ঝামেলা আছে, এখানে একটা ফুল স্টপ হবে। হ্যাঁ এখানে একটা ফুল স্টপ হবে, এখন বসান। এখানে একটা ফুল স্টপ হবে, এটার আনসার হবে কি নেভারদিলেস। ঠিক আছে, এবং নেভারদিলেস এর এন্টার বড় হাতের হবে। এই হচ্ছে বিষয়। ওকে তারপরটা চলে যাই, ফুলটা ক্লোজ করি। এখানে ডেসপাইট দিয়েছেন অনেকে, ডেসপাইট কিন্তু কোনো কনজাংশন না। ঠিক আছে, এবং ডেসপাইট হচ্ছে ফ্রেজের আগে বসে, ডেসপাইট ক্লজের আগে বসে, এটা হলো বিষয়। ওকে তারপরটাই জি আনসার কি, এটার আনসার হবে ইভেন দো, এটার আনসার হবে অ্যাজ। আজকের লেকচার অনেক লম্বা। আচ্ছা এবার হচ্ছে রুলস অফ কনজাংশন। রুলস অফ কনজাংশন অলদো, দো, ইয়েট ফলোড বাই ইয়েট অর কমা, তাদের পরে হচ্ছে আমরা ইয়েট দিতে পারি অথবা কমা দিতে পারি। এটা আমরা জানি 9 এর সিম্বল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা দো অলদোর ব্যবহার শিখেছিলাম। আমরা যাই তারপরটায়। আপনারা এটা জানেন যে নো সুনারের সাথে কি ব্যবহৃত হয়, ডোন্ট ব্যবহৃত, দেন ব্যবহৃত হয়। হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি তাদের সাথে ওয়েন অথবা বিফোর ব্যবহার করা যায়, তবে আমরা সাধারণত বিফোরটা ব্যবহার করি না, আমরা ওয়েনটা ব্যবহার করি। ওকে, আর নো সুনার সাথে আমরা কি দেই, আমরা দেন দিই। এই হচ্ছে রুলস। সো আপনারা এটা দেখতে পারেন। আমরা এখানে দুইটাই দেওয়া যায়, কিন্তু ওয়েন এর ব্যাপারটা হচ্ছে পপুলার আর কি। হ্যাঁ বিফোরের ব্যাপারটা কিন্তু অত পপুলার না, অনেকেই জানে না এটার সাথে বিফোর হয়। আমি বলতেছি না বিফোর হয় না, বিফোর হয়, কিন্তু অনেকেই ব্যাপারটা জানে না। ঠিক আছে, কারণ আমি এরকম প্রশ্ন দেখছি যে অপশনের মধ্যে ওয়েন এবং বিফোর দুইটাই আছে। আমি বাংলাদেশের কনটেক্সটে বলতেছি, অপশনের মধ্যে ওয়েন এবং বিফোর দুইটাই আছে, এরকম প্রশ্ন প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গায়। আপনি যদি দেখেন দুইটাই আছে, আপনি তখন ওয়েন দেখাবেন, বিফোর দেখাবেন। কনসেপ্ট ক্লিয়ার? আর যদি দেখেন ওয়েন নাই, বিফোর আছে, তখন শুধু বিফোর দেখাই দিবেন। আমার কথা কি বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, বুঝে না থাকলে নো বলেন। হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি এগুলো সবকটা মানে হচ্ছে নেগেটিভ, নো। ঠিক আছে, মনে করেন হার্ডলি হ্যাড আই রিচ দ্য স্টেশন হোয়েন ইট রেইনড, মানে আমি স্টেশনে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে কাহিনী। ওকে ঠিক আছে, তারপরটাই যে লেস্টের পরে আমাদেরকে শুড দিয়ে কমপ্লিট করতে হয়। এই রুলটা অনেক ইম্পর্টেন্ট, লেস থাকলে পরবর্তীতে শুড দিতে হবে, এটা একটা নিয়ম। ঠিক আছে, এবার টিল এবং আনটিলের মধ্যে পার্থক্যটা কি?
আনলেস এবং আনটিলের ব্যাপারটা কি? টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। যেমন আমি দুইটা সেন্টেন্স লিখি তা আপনারা বুঝবেন। ওয়েট হিয়ার টিল ইট রেইনস, এটা হলো আমার 1 নাম্বার সেন্টেন্স। 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে ওয়েট হিয়ার আনটিল ইট রেইনস। দুইটার মধ্যে আমরা কি পার্থক্য পাই? 1 নাম্বার কনটেক্সটে এরকম, এখন বৃষ্টি পড়তেছে, যতক্ষণ বৃষ্টি পড়বে তুমি ততক্ষণ এইখানে দাঁড়াই থাকবা। দিস ইজ আওয়ার 1 নাম্বার সিনারিও। 2 নাম্বার সিনারিওটা এরকম, এখন বৃষ্টি নাই, বরং আকাশে সূর্য, যতক্ষণ বৃষ্টি না হবে ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবা। অর্থাৎ যে মাত্র বৃষ্টি শুরু হবে তুমি এখান থেকে চলে যাবা। বুঝতে পারছি? এখন এখানে দেখেন আনটিল এবং আনলেস এর শুরুতে যে আন আছে, এই আনটা দিয়ে নট বোঝায়। কি বোঝায়? আন দিয়ে নট বোঝায়, এরা নেগেটিভ। যেহেতু এরা নেগেটিভ, এই জন্য আনটিল বা আনলেস যুক্ত ক্লজে কখনো নেগেটিভ হয় না। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা কারেক্ট, কিন্তু আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড এটা ভুল। মানে আনলেস যুক্ত ক্লজে এই জায়গায় আপনি আবার নেগেটিভ করতে পারবেন না। বুঝতে পারছি কথা? কারণ আনটিল এবং আনলেস এর আন মানেই হচ্ছে নট, সুতরাং আবার আরেকটা নট দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা চলে যাই তারপরটা। এখানে কোনটার आंसर কি আমরা দাগ দেই। এটার आंसर হবে হচ্ছে whenever, এটার आंसर হবে হচ্ছে as, এটার आंसर হবে কি provided that। ওকে, তারপরটাই চলে যাই। ইফ এর ব্যবহার, দ্যাট এর ব্যবহার দেখবেন, নট অনলি বাটলস এর ব্যবহার আমার মনে আপনারা পারেন, এখানে দেখানোর কিছু নাই। আর হচ্ছে সর্বশেষ এই রুলসটা যেটা between is followed by and from is followed by to, মানে হচ্ছে কি, যেমন দেখেন এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে ব্যাড, তাহলে এখানে হবে between। ঠিক আছে, we have to choose between good and bad, দুইটা জিনিস আছে, তাহলে আমি দুইটার মধ্যে যেটা চুজ করব, তাহলে এখানে গুড নিব, ব্যাড নিব এবং মাঝখানে আমি and বসাবো। she keeps going from morning to evening, তাহলে এখানে দেখেন যে আমি from বললাম, তারপরটা আমি আবার to দিব। এই হচ্ছে কাহিনী। ওকে, সো এখানে आंसर গুলো কি? এটার आंसर হবে হচ্ছে as long as, এটার आंसर হবে then আছে, তাহলে এটা হবে no sooner, এবং এটার आंसर হবে unlike, মানে হচ্ছে স্লেভের মতো না। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাই। neither of the two, either of the two, এই জিনিসটা আসলে প্রোনাউনের রুলস, এটা হচ্ছে আপনার কনজাংশনের রুলস না। আপনারা এই জিনিসটা প্রোনাউনের লেকচারে পেয়েছিলেন, আমি পড়িয়েছিলাম, রিভিশন দিতে পারেন সেখান থেকে। সো এখানে এগুলো যেগুলো আছে সেগুলো আমি সলভ করে দিব ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটার आंसर আমি দাগ দিয়ে আপলোড করে দিব। এখানে আমি যদি দাগ দেই, আচ্ছা দাগ দিয়েই দিই, এটার आंसर হবে if only, এটার आंसर হবে nevertheless, এটার आंसर হবে unless, এটার आंसर হবে whenever, এটার आंसर হবে besides, এটার आंसर হবে if। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা লিঙ্কার। লিঙ্কারের কাহিনী কি? লিঙ্কার জিনিসটা অনেক সহজ। লিঙ্কার বুঝাইতে আমি 5 মিনিট সময় নিব। আমার মনে হয় এটার থেকে আপনারা একটা পুরো লিঙ্কারটা বুঝতে পারবেন। আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিব, তাতে সবগুলো সহজ আকারে আসবে। এখানে অনেক কথা, এত কথা পড়তে যাওয়ার এবং বুঝতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইডে পুরোটা দেখেন, এটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে, 5 মিনিট বিয়ার করবেন, লিঙ্কার শেষ। রিলেশন গুলা কি সেটাকে আগে বুঝে। 1 নাম্বারটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট ব্যাপারটা কিরকম কাজ করে দেখেন। আমি বললাম আজিজ is a good boy, বলো আজিজ is a good boy, he is regular and he is কি বলতে পারি active, রেগুলার and he is active। তাহলে আমি এই যে সেন্টেন্স যুক্ত করলাম, দেখেন আমি আজিজের প্রেস করতেছি, আমি বলছি আজি একটা ভালো ছেলে। এখন আমি আমার এই বক্তব্যটাকে কনস্ট্রাক্ট করছি দুইটা লজিকের উপরে। একটা বলছে সে রেগুলার, এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেটমেন্ট। 2 নাম্বার হচ্ছে সে অ্যাক্টিভ। তাহলে দেখেন দুইটা জায়গাতে আমি তার প্রশংসা করছি না। এরা হলো সাপোর্টিং স্টেটমেন্ট, এরা একজন একজনকে সাপোর্ট করে। অর্থাৎ আমার পরবর্তী সেন্টেন্সগুলো আগে সেন্টেন্সটাকে সাপোর্ট করতেছে। সাপোর্ট বুঝাইতে আমরা লিঙ্কার হিসাবে কি কি ব্যবহার করি? এন্ড ব্যবহার করি, বিসাইডস ব্যবহার করি, মোরওভার ব্যবহার করি, ইন এডিশন ব্যবহার করি, তারপরে হচ্ছে অলসো ব্যবহার করি। ওকে, এর হচ্ছে সাপোর্ট বুঝায়। আমাদের পরে যে জিনিসটা আছে সেটাকে বলে অপোজ। আমাদের পরে জিনিসটাকে বলা হয় অপোজ। অপোজ ব্যাপারটা কিরকম দেখেন, আমি বললাম আজিজ is a good boy, he is regular but less interactive। এখন দেখেন আমি এখানে বলছি আজি একটা ভালো ছেলে, তারপরে আমি বলছি সে রেগুলার, এটাও প্রশংসা, কিন্তু হঠাৎ করে এই জায়গায় এসে কিন্তু তার প্রশংসা আমি করি নাই, এখানে আমি তার ফ্লস বলছি বা ভুল বলছি। তাহলে এই জিনিসটাকে বলে অপোজ। এই অপোজের জন্য আমরা কি কি ব্যবহার করি? অপোজের জন্য আমরা বাট ব্যবহার করি, হাউএভার ব্যবহার করি, নেভারদিলেস ব্যবহার করি, তারপরে হচ্ছে আপনার ডেসপাইট ব্যবহার করি, তারপরে হচ্ছে আপনার হাউএভার, নেভারদিলেস, ডেসপাইট,
নাম দিলেস এগুলা প্রকাশ করবে। আমাদের পরের অপশনটার নাম হচ্ছে অপশন। অপশন দেওয়া। অপশন বলতে কি? অপশন বলতে কাউকে কোনো দেওয়া। যেমন ধরেন আমি একজনকে দুইটা অপশন দিলাম, ডু অর ডাই। তাকে আমি দুইটা অপশন দিয়েছি, দিস ইজ অপশন 1, দিস ইজ অপশন 2। সে চুজ করবে এখান থেকে যে কোনো একটা। যখন অপশন বোঝায় তখন আমরা দুইটা জিনিস আনি, হয় অর আনি অথবা আদারওয়াইজ আনি। দুইটা যে কোনো একটা। এইটুকু কি বুঝছেন আপনারা? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি নাম দিলেসের একটা ব্যবহার দেখান, নেভার দিলেসের একটা ব্যবহার দেখান, হাউএভার একটা ব্যবহার দেখান। ভাই ব্যবহার দেখানোর কিচ্ছু নাই, আপনি একটা জায়গায় আরেকটা বসাবেন, সেন্টেন্স মিলে যাবে। আমি কি বলছি বুঝছেন? যে জায়গায় হাউএভার বসাইছেন ওই জায়গায় জাস্ট হাউএভারের জায়গায় নেভার দিলেস বসাই দেন, কোনো সমস্যা নেই। বুঝছেন? সবগুলোর মিনিং সেম। মোরওভার যে কথা, বিসাইডস একই কথা, ইন এডিশন একই কথা। তার জন্য আলাদা সেন্টেন্স কনস্ট্রাক্ট করার কোনো দরকার নেই। আপনি একই সেন্টেন্স দেন, সেন্টেন্স নিয়ে মোরওভারের জায়গায় জাস্ট বিসাইডস বসাই দেন, শেষ। ওকে? বর্ষা একটা প্রশ্ন করেছেন, বলেছেন ভাইয়া হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কার এন্ড কনজাংশন? এটা বুঝাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিঙ্কার এন্ড কনজাংশন? যত কনজাংশন আছে তারা সবাই লিঙ্কার। তার সাথে আমি যোগ করব হচ্ছে কি, তার সাথে আমি যোগ করব কিছু অ্যাডভার্ব কে। এই অ্যাডভার্ব এবং কনজাংশন এই দুইটা মিলে হচ্ছে আপনার লিঙ্কার তৈরি হয়। মানে সকল কনজাংশনই লিঙ্কার, কিছু কিছু অ্যাডভার্বও লিঙ্কার। লিঙ্কার বলতে আমরা কিছু অ্যাডভার্বও পাবো, কিছু কনজাংশনও পাবো। বুঝতে পারছি? সকল কনজাংশন লিঙ্কার, কিন্তু সকল লিঙ্কার কনজাংশন না। কনসেপ্ট ক্লিয়ার? বর্ষা, যেমন একটা উদাহরণ দেই, যেমন এখানে ভার্ব জিনিসটা একটা কনজাংশন, সে একটা লিঙ্কারও, কিন্তু হাউএভার জিনিসটা একটা অ্যাডভার্ব, সে কোনো কনজাংশন না। আমি কি বুঝতে পারছি? আবার এরা দুইটাই লিঙ্কার। কনসেপ্ট যদি ক্লিয়ার হয় ইয়েস বলেন, কনসেপ্ট ক্লিয়ার না হলে নো বলেন। যারা নো বলছেন তাদেরকে এক কথায় আবার বলি, লিঙ্কার জিনিসটা দুইটা পার্সেন্টেজ হতে পারে। লিঙ্কার জিনিসটা কনজাংশনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তাহলে যত কনজাংশন আছে তারা সবাই লিঙ্কার। তার সাথে কিছু অ্যাডভার্ব লিঙ্কার, সকল অ্যাডভার্ব আবার লিঙ্কার না, কিছু কিছু অ্যাডভার্ব হচ্ছে লিঙ্কার। এবার বুঝছেন কথাটা? সো অল কনজাংশনস আর লিঙ্কারস। তার সাথে কিছু কিছু অ্যাডভার্ব লিঙ্কার হিসেবে কাজ করে, এই হচ্ছে ডেফিনিশন। ওকে? এই জিনিসটা এখানে দেখাইছে। রিজন বুঝাইতে আমরা কি করব? রিজন বুঝাইতে আমরা সিন্স দিতে পারি। আমি লিখে দিই, রিজনস হইতে রিজনস এর জন্য হইতে পারে সিন্স, হইতে পারে অ্যাজ, হইতে পারে বিকজ। রেজাল্টস এর জন্য হইতে পারে সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, হেন্স, ডাজ। এইগুলা হচ্ছে রেজাল্টের জন্য আসে, এরকম আর কি। ঠিক আছে? এই জিনিসটা থেকে এখন আর প্রশ্ন বেশি আসে না। কন্ট্রাস্ট যেটা, কন্ট্রাস্টই হচ্ছে অপোজ। আমি সহজ ভাষায় লিখছি, কন্ট্রাস্ট আর অপোজ একই জিনিস, কোনো পার্থক্য নাই। বুঝছেন? কন্ট্রাস্ট যা, অপোজ তা, সেম জিনিস। এই হচ্ছে যে কন্ট্রাস্ট বলতে আমি অপোজ বুঝাইছি। ওকে? অপোজ, এগুলো এত কথা করার কোনো দরকার নাই। বিশেষ প্রিলিতে এই লিঙ্কিং থেকে এখন একটা আমার একটা প্রশ্ন আসে না। এগুলো আগে একটা সময় আসতো, এখন এগুলো বাদ হয়ে গেছে। দেখি আনসার প্রতি কোশ্চেন নাম্বার 5 দেখি, ফুল কোশ্চেন 5 করেন যদি পারেন, তাহলে হলো। আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দিলাম, জাস্ট সো দ্যাট আপনারা পারেন। এটাই আমাদের শেষ স্লাইড। এটা করে ফেললে তারপরে আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন আনসার অংশে চলে যাব। আপনাদের কোশ্চেন আনসার থাকলে সেটা করবেন, না হলে আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, অনেক বড় একটা টপিক, অনেক বড় একটা লেকচার। একটা গল্প বলবো বলছিলাম, গল্প বলার সুযোগ পাই নাই। দেখি যে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমি দেখতে পাচ্ছি মেজরিটি ভোট করে দিয়েছেন। আমরা আর 10 সেকেন্ড অপেক্ষা করব। 5 4 3 2 1 গো। ক্লোজ করে দিলাম, রেজাল্ট শেয়ার করি। মাশাআল্লাহ, আপনারা সঠিক উত্তর করেছেন, বেশিরভাগই 61% সঠিক উত্তর করেছেন। সেটা হচ্ছে ইন কেস হবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখানে যে বিগত বছর প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দাগ দিয়ে আপলোড করে দিব। আপনাদের আজকে লেকচার থেকে আরো যদি কোনো সমস্যা, অভিযোগ, প্রতিবাদ থাকে, আপনারা চাইলে পড়াশোনা করে এসে নেক্সট লেকচারেও আমাকে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ তখনও আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক আছে? ভাইয়া অতি দ্রুত লেকচার আপলোড করে দিলে ভালো হয়, ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে আপনারা লেকচার শিখতে যাবেন। আচ্ছা, গল্পটা বলবো। আচ্ছা, গল্পটা হচ্ছে আমাদের একজন বড় ভাই, ওই যে যেটা বলেছিলাম উনি পুলিশ ক্যাডারে। তো উনি যখন ওনার বিশেষ ভাইবা দিতে গেছেন, তো ওনাকে একজন টিসি মেম্বার প্রশ্ন করেছে যে মনে করেন আপনি একজন বলছে যে একটা মাঠের বলছে কাউ কর্নারটা কোন দিকে, বলছে একটা ক্রিকেট ফিল্ডের কাউ কর্নারটা কোন দিকে। তো এটা বলার পর তারপরে বড় ভাই উত্তর করছে, স্যার এটা তো নির্ভর করবে ব্যাটসম্যান কোন প্রান্তে আছে তার উপরে। তো বলছে আচ্ছা ঠিক আছে, মানে উনি আসলে জানেন না, হ্যাঁ উনি জানেন না কাউ কর্নার পজিশন কোনটা। তো উনি বলছেন স্যার এটা তো নির্ভর করবে ব্যাটসম্যান কোন প্রান্তে আছে তার উপরে। তারপরে বলছে যে ধরেন ব্যাটসম্যান এই প্রান্তে আছে, এখন বলেন যে কাউ কর্নারটা কোন দিকে। বলছে স্যার এটা তো নির্ভর করবে ব্যাটসম্যান কি লেফট হ্যান্ডেড নাকি রাইট হ্যান্ডেড তার উপরে। তো ওই পাশে থাকা পিএসসি মেম্বার উনি বুঝতেছে যে ছেলেটা হচ্ছে জানে না, কিন্তু সে সুন্দর মতো ডিফেন্ড করতেছে আর কি। তো উনি এত কিউট করে জিনিসটা বলছিল যে মানে সবাই হাসি দিছিল আর কি। তো অনেক সময় আপনার নিজের অজ্ঞতাটাকেও আপনি চাইলে নিজের ইন্টেলিজেন্সের মাধ্যমে মাঝে মাঝে রেখে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার মানে আমার মনে হয় যে এটা যদি নাইসলি করা যায় তাহলে এটা অ্যাডভান্টেজ দেয়, আর যদি এটা নাইসলি করা না হয় তাহলে সেটা আপনার জন্য পেনাল্টি বয়ে আনতে পারে। একই জিনিস একই কথা, মানুষের অ্যাপ্রোচের উপর অনেকাংশে নির্ভর করে সে কিভাবে বলছে, কোন টোনে বলছে এবং সাথে মানুষকে কিভাবে কনভিন্স করছে। এটাই হচ্ছে আমি বলতে চাইছিলাম। ওকে,
সো এই আর এখানে কি। কিছু কিছু কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে পুরোটাই সোহেল ভাইয়ের জন্য। এটা আসলে আমাদের এন্ড থেকে কোনো কোয়েশ্চেন নাই, যেগুলো ছিল আমি আনসার করে দিয়েছি। আপনাদের আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। সোহেল ভাই, আপনার উদ্দেশ্যে বেশ কিছু কোয়েশ্চেন ছিল, বা 4টা কোয়েশ্চেন আমরা রেখে দিয়েছি। এই 4টা কোয়েশ্চেন আপনি যদি একটু আনসার করেন, তারপর আমরা শেষ করতে পারি। ভাইয়া কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আসলে আমাদের এখান থেকে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, বুঝছেন? এই জন্য আমরা কয়েকটা কোশ্চেন অ্যাভয়েড করি। এই যে মানে ডিরেক্টলি আমরা বলতে পারি না। আমি না, যেমন একটা কোয়েশ্চেন এসেছে, ভাই নিউ রুটিন পাই নাই। নিউ রুটিনটা ভাই সাইডে দেওয়া আছে, আমি গতকালকে আচ্ছা। ক্লাসে মানে এর আগে ক্লাসে বলে দিছিলাম। আচ্ছা, ওটা সুমাইয়া কোয়েশ্চেন। আচ্ছা, তো নিউ রুটিন আপনারা ওয়েবসাইটে পাবেন। সুমাইয়া কোয়েশ্চেন করছেন যে তার মেন্টাল অ্যাবিলিটি বইয়ের 311 পেজ থেকে 326 পেজ মিসিং। তো এই ব্যাপারে সাজেশন চাচ্ছে, সে কি করতে পারে? আচ্ছা, ওটা হচ্ছে ভাই আমি এই জন্য ইয়ে করছি, ওনার সঙ্গে আমি যোগাযোগ করবো। আরেকটা বিষয় হচ্ছে ওনার রোল নাম্বারটা আমি লিখে রাখছি। ওনাকে তো একটা যদি আমাদের ঢাকার আশেপাশে ব্রাঞ্চ হয়, আমরা একটা বই অর্ডার করে দিতে পারি। আইদার যদি তা না হয় তাহলে একটু দূরে হলে একটু ফটোকপি করে নিতে পারে, এটা করা যেতে পারে। না হলে সম্ভব হলে আমরা বইটা পাঠিয়ে দিতে পারলে পাঠিয়ে দিব। আর পিডিএফ তো ভাই ইনস্ট্যান্টলি হয়, আপনি যেখান থেকে ক্লাসে ঢুকছেন ওই পাশেই আমাদের ক্লাস নোটটা যোগ হয়ে যাবে। আপনি খুব অল্প সময়ের মধ্যে উইদিন 10 মিনিটসের মধ্যে হয়তো আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। লাস্ট একটা কোয়েশ্চেন এসেছে কিউএনডি তে, এটা আমি আনসার করে দিচ্ছি। একটা কোয়েশ্চেন করেছেন ঋদ্ধ, যে একটা অফ টপিক কোয়েশ্চেন ছিল, আমার ডেইলি উইকলি কোনো এক্সামে ভালো নাম্বার পাচ্ছি না, অনেক হার্ড ওয়ার্ক করতেছি, একটু যদি কেউ টিপস দিতেন, ফ্রাস্ট্রেটেড লাগে। আচ্ছা ঋদ্ধ, ফার্স্ট অফ অল এখানে আপনাকে দেখতে হবে যে আপনি যে ভালো নাম্বার পাচ্ছেন না, বা আপনার যেটা আনএক্সপেক্টেড মানে এক্সপেক্টেড যে নাম্বার সেটা আপনি পাচ্ছেন না। সো ইউ হ্যাভ টু অ্যানালাইজ যে আপনার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। আপনার যে ভালো নাম্বার পাচ্ছেন না, কোথায় ভুল করতেছেন, আপনার কি কোয়েশ্চেন কমন করতেছেন নাকি জানা কোয়েশ্চেন ভুল করতেছেন, এটাকে অ্যানালাইজ করেন। ওইটা অ্যানালাইজ করে ওইটা যদি আপনি ধরতে পারেন, তারপর ওইখানে আপনি কাজ করেন, দেখবেন যে ইট উইল বি ইজিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে যে আর ধৈর্য ধরতে হবে। বিসিএস পরীক্ষা এটা যতটা না আপনার ট্যালেন্ট বা ব্রিলিয়ান্সের পরীক্ষা, তার থেকে বেশি হচ্ছে এটা আপনার ধৈর্যের পরীক্ষা বা পেশেন্সের পরীক্ষা। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে পড়তে হবে, লেগে থাকতে হবে, এটা হচ্ছে খুবই জরুরি। ওকে, আর ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা আরো অনেক কিছু কথা বলবো। অনেক রাত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এন্ড থেকে এতটুকুই। সো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজকে দেখা হবে নেক্সট ক্লাসে। আনটিল দেন, টেক কেয়ার এন্ড গুড নাইট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়াদের। আজকে আমরা আসলে ক্লাসটা এই পর্যন্তই রাখতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি দেখতে পাচ্ছি সাদমান ভাই হ্যান্ড রেজ করছেন। আমি আপনাকে পারমিশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাদমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি কারো কোনো কোয়েরি থেকে থাকে প্লিজ একটু। হ্যাঁ সাদমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে শুক্রবার কি ক্লাস রাখা যায়? শুক্রবার তো অবশ্যই ক্লাস রাখা যায়, কিন্তু রুটিনের তো একটা সিস্টেম থাকে, প্রত্যেকটা ইসের একটা প্যাটার্ন থাকে। আরো 2-3টা প্রোগ্রাম যেহেতু রানিং, আমরা তো একটা সিস্টেমেটিক ওয়েতে রুটিন গুলো সাজাইতে হয়। সো আমরা চাইলেই শুক্রবার দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এটা দেখতেছি যে স্যার অনেক ব্যস্ত থাকে তো।